কর্মকাণ্ডই তার মাথার মধ্যে ঘোরার কথা। সেই নির্বাচন কমিশনের সচিবকে বিমানের পরিচালনা পরিষদে দেওয়া হলো। কারণগুলো কি? বিষয়টি কি? আপনি দেখুন, আনিস আলমগীর ভাই, তার নামে আরো একটি মামলা দেওয়া হলো দুদকে। আমি এই কারণেই এই কথাগুলো বলছি যে সত্যি নির্বাচনটি হয়, এই প্রশ্নগুলো খুব স্বাভাবিক জাগতে পারে। সত্যি যদি নির্বাচন হয়ে থাকে, 26-27 দিনে আছে মাত্র। এই 26-27 দিনে সরকারেরও কাজ হবে তাদের সমগ্র নিমগ্ন চিত্তে তাদের নির্বাচন, তাই না? তো কেন এই বিতর্কের মধ্যে যেতে হবে? তার মানে কি পেছনে অন্য কোনো ডিজাইন আছে? আপনি যদি বললেন যে নির্বাচন হোক আর না হোক, মানে এটি কিংবা না হোক, হাতে ভোট দিতে বলছে গণভোটের আক্তার হোসেনরা। এইগুলো কিসের সিম্পটম? কোনো কিছুই তো আমাদের কাছে কোনো ভালো ইঙ্গিত দিচ্ছে না। এবং আপনি যুক্তরাষ্ট্রের বৈঠক নিয়ে প্রশ্ন করেছেন প্রথমে তারেক রহমানের সঙ্গে কিংবা জামাতের সঙ্গে। যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনার কথা, তাই না? বেশ কিছু বোয়িং বিমান কেনার কথা। হাজার কোটি টাকা যেখানে লগ্নি করতে হবে। এবং আপনি দেখেছেন যে সাবেক রাষ্ট্রদূত, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সাবেক পিটার ডি হাস এই বোয়িং নিয়ে দৌড়ঝাঁপ করেছিল নির্বাচনের আগে। ইভেন নির্বাচন যখন হয়ে গেল তখনও তিনি ফাইল বগলে নিয়ে মন্ত্রণালয়ে দৌড়ঝাঁপ করছিলেন। সেই ওবায়দুল কাদের থেকে শুরু করে আরো অনেকের মন্ত্রণালয়ে তিনি দৌড়ঝাঁপ করছিলেন। সেই বোয়িং এর বিষয়টি কি সামনে আসছে? কি কারণে কিনতে হয় বোয়িং কিনলে এই মুহূর্তে? এবং যদি কিনতেই হয় সেটা তো নির্বাচিত সরকার এসে কিনবে। যদি কথা বলছি, যদি এই ধরনের কোনো কারণ থাকে যে বোয়িং কিনবে সরকারের, মানে ডক্টর ইউনূসের বিশ্বস্ত লোক সেখানে ঢুকাতে হবে, তারা সিদ্ধান্ত নেবে। কেন স্ট্রেইট বলে দেওয়া যায় না, ভাই আমরা আর বেশিদিন নেই, নির্বাচিত সরকার এসে তারা এসে সিদ্ধান্ত নেবে? কেন সেই জায়গাটাতে যাচ্ছে না? এবং মজার বিষয়, আজ অবধি অন্য কোন সরকারের সময় সেটি নির্বাচিত হোক কিংবা অস্থায়ী তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী যে সরকারই হোক না কেন, কোন উপদেষ্টা বা মন্ত্রীকে দেখেছেন যে পরিচালনা পরিষদের মেম্বার হয় কোন সংস্থার? দুঃখিত। মানে যা ইচ্ছা তাই হচ্ছে, যা ইচ্ছা তাই। এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে? জবাব কে দেবে? প্রশ্ন বা কে করবে? আমরা নয় আমাদের জায়গা থেকে করছি। আমাদের কথা তো সরকার কানে তোলে না। কানে তোলার মতন কারা আছে? মানে কাদের বক্তব্য? এক বিএনপি। এই বিএনপিও তো কোনো কথা বলছে না। এবং এই নির্বাচন যদি ফ্রি অ্যান্ড ফেয়ার হতো, আওয়ামী লীগ তো নেই। তাহলে চোখ বন্ধ করে জিতে যাওয়ার কথা বিএনপির। সেই নির্বাচন নিয়ে যে ডিজাইন গুলো আমাদের সামনে আসছে, বিএনপি রহস্যজনকভাবে চুপ। বিএনপি কি মনে করেছে যে একটা নির্বাচন হবে, ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, খুব সহজেই চলে আসবে? কি আশ্চর্য ব্যাপার! আমরা যেটুকু অনুধাবন করছি সেটুকু বিএনপির ভিতরে যে পোর খাওয়া রাজনীতিবিদরা, অভিজ্ঞ রাজনীতিবিদরা রয়েছেন তাদের মাথায় এতটুকু খেলছে না বিষয়গুলো? কেন এই বিতর্কিত কাজবাজগুলো করতে হচ্ছে? এবং হ্যাঁ ভোটের পক্ষে সরকার যেভাবে প্রচারণা চালাচ্ছে আপনার আমার পকেটের করের টাকায়, এই দায়িত্বটা কে দিয়েছে? এবং বাংলাদেশে হ্যাঁ ভোটের ইতিহাস তো আমরা জানি। সেই সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান থেকে শুরু করে এরশাদের কিংবা অন্যান্য সময় এই হ্যাঁ ভোটগুলো কাদের পক্ষে গিয়েছে? সরকার যেটা চায় সেটি হয়। আচ্ছা, এখন কি বলবেন সরকার সংস্কারের পক্ষে? এইজন্য হ্যাঁ ভোটকে জয়যুক্ত করতে বলছে? এই হ্যাঁ ভোট দাবিটা কাদের ছিল? এনসিপি এবং জামায়াতের। তো তাদের পথেই হাঁটছে এবং সেটিকেই গুরুত্ব দিচ্ছে। এবং এর মধ্যে কি রিজাইন আছে আমরা এখনো বুঝে উঠতে পারছি না। যে জাতীয় নির্বাচন গুল্লায় যাক, হ্যাঁ মানে হ্যাঁ না ভোটেই সবার চোখ দেওয়া উচিত। এইগুলো। এবং আরো মজার বিষয় যে উপদেষ্টারা জেলায় সফর করছেন। প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী, আপনার আমার কলিগ, মানে তিনি একটা জায়গায় বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইমাম। ইমাম যদি মসজিদে কোনো বক্তব্য দেয়, কোনো খুতবা দেয়, তার যারা বিরোধিতা করে তারা কি? তারা ফ্যাসিবাদ। অতএব ডক্টর ইউনূসের বিরোধিতা যারা করবে তারা ফ্যাসিবাদী। কি ভয়ঙ্কর কথাবার্তা বুঝতে পারছেন? মানে কোথায় এক অর্থে তারা কি বলে ফেলছে যে ডক্টর ইউনূসের বিরোধিতা করা যাবে না। করলে তারা ফ্যাসিবাদ হবে। আরেক উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম,
আল্লাহর ওয়াস্তে আমরা তো এই 17 মাসে তার কোনো কর্মকাণ্ড দেখিনি। এত, এত বড় বিপদ গেছে স্বাস্থ্য মন্ত্রণালয় যেসব জায়গায় জড়িত, কোন ধরনের কোন নীতি নির্ধারণের সিদ্ধান্ত নিতে দেখিনি। তিনি সিলেটে গিয়ে ফতোয়া দিচ্ছেন যারা হ্যাঁ এর পক্ষে ভোট না দিবেন, মানে এইভাবে বোঝাচ্ছেন হ্যাঁ, হ্যাঁ এর পক্ষে ভোট দেয়া হচ্ছে ফর দ্য কিফায়া। আরে এ তো যারা ওই যে জামাতের যেই স্লোগানগুলো দেয়া হচ্ছে, জান্নাতে টিকিট পেতে গেলে জামাতকে ভোট দিতে হবে। এ তো আরেক ধরনের জামাত ইস্যু। ফরজে কিফায়া, সুন্নত নফল সব নিয়ে চলে আসছে। এগুলো খুব ভালো আলামত নয় কুনিয়া ভাই। এগুলো খুবই সিগনিফিক্যান্ট আমাদের জন্য, যা সামনে আসতে যাচ্ছে। আমাদের উদ্বেগের বিষয়, উৎকণ্ঠার বিষয়। আসলে নির্বাচনকে কেন্দ্র করে কি হতে যাচ্ছে? আপনি আমি মাঝে একটা কথা বলে নিই যে আপনি আনিস আলমগীর ভাইয়ের প্রসঙ্গটা তুলেছেন। আপনি যখন জেলে ছিলেন তখন আমি লাইভে বসতে দর্শকরা বারবার মন্তব্য করতেন মঞ্জুর আলম পান্নার মুক্তি চাই, মুক্তি চাই। আজকে দেখছি যে আনিস আলমগীরের মুক্তি চাই মন্তব্য আসছে। আর পান্নার উপদেষ্টারা যে ঢাকার বাইরে যাচ্ছেন, দেখেন মানে এই 1.5 বছরে আমরা কিন্তু সেই অর্থে উপদেষ্টাদের ঢাকার বাইরে যেতে দেখি। তারা মন্ত্রণালয়ের বাইরেই কিন্তু গেছে। আর দু এক জায়গায় গেলেও মজা করতে, ওই যে আপনার মাইলস্টোন দুর্ঘটনায় গিয়ে পড়েছে, বরিশালে গিয়ে পড়েছে। এর বেশি খুব উল্লেখযোগ্য উপদেষ্টা ঠিক আমরা দেখি না। প্রধান উপদেষ্টা তো নাই, উনি তো মানে ওনার ওই রাষ্ট্রের বাইরে কিছু দেখেন না। আমরা এই নির্বাচন পারপাসে মন্তব্য ধরে আপনার সঙ্গে আলোচনা করতে চাই। একজন মন্তব্য করছেন এই নির্বাচনে ইউনূস নিজেই হতে দিবে না, এই জন্য বারবার বলতেছে 12 তারিখ নির্বাচন হবেই। এই প্রশ্নটা অনেকেই তুলছেন। 15 লাখ পোস্টাল ভোটার জামাতের নিয়ন্ত্রণে। পোস্টাল ভোটার সম্পর্কে জানেন, দর্শক তার নিজস্ব তথ্য দিচ্ছেন। ভাই আওয়ামী লীগ ছাড়া কোনো ভোট হতে দিব না, ভোট নো ভোট নো ভোট একটা স্লোগান, এটা বাংলাদেশের পত্রপত্রিকা এসছে বলে আমরা এটা আলোচনা করতে চাই। নো ভোট নো ভোট বাংলাদেশে, এবং এটা আনন্দবাজার রিপোর্ট করেছে এবং সোশ্যাল মিডিয়া আলাপ হয়েছে। আমি আপনার কাছে একটা বিশ্লেষণ চাবো যে আওয়ামী লীগের ভোটার তো একটা ফ্যাক্টর। আজকে নূর হক নূর তিনি বলেছেন যে তিনি কনফিডেন্ট যে আওয়ামী লীগের সমস্ত ভোট পাবেন। হঠাৎ কি আওয়ামী লীগ চুপসে গেছে, রণে ভঙ্গ দিয়েছে যে না, যা করার ডক্টর ইউনূসের আমলে তার কিছু হচ্ছে না? তাদের কিন্তু কোনো ধরনের কোনো নাড়াচাড়া অ্যাকশন রিয়াকশন আমরা দেখি না। কি মনে হয় এই পক্ষ কি তাদের ভোটারদেরকে ছেড়ে দিয়েছে যে তোমরা যার যার মতন করে ভোট দাও? না, ছেড়ে দেয়নি। শেখ হাসিনা তো তিনি প্রকাশ্যে বলেছেন যে নো ভোট, নো ভোট, এবং তার কর্মী সমর্থক নেতাদের উদ্দেশ্যে বলেছেন যে নির্বাচন কেন্দ্রে যাওয়ার দরকার নেই, ভোট দেওয়ার দরকার নেই। এটা শেখ হাসিনা নিজে বলেছেন। আমরা শুনেছি ইউটিউবে বা সামাজিক যোগাযোগ মাধ্যমের মারফত। আমি এই বিষয়ে আসছি, তার আগে একটু আনিস ভাইয়ের সম্পর্কে বলে নিই। বিষয় হচ্ছে যিনি প্রকৃত অপরাধী, তিনি মানে যেই হন না কেন কেউ আইনের ঊর্ধ্বে নয়। সেটি সাংবাদিক হন আর যেই হন না কেন। কিন্তু আনিস ভাইয়ের বিরুদ্ধে দুদক একটা মামলা করলো। আমরা তো মনে করি যে এটি একেবারে ইনটেনশনালি করা হয়েছে, হয়রানি করার জন্য করা হয়েছে। আমাদের ধারণা ছিল যে আগামী ২১ তারিখে একটি ডেট রয়েছে আনিস ভাইয়ের শুনানি নিম্ন আদালতে। সেখানে হবে না জানি। তারপরেও মনে করেছি যে সরকার যদি নমনীয় হয়, নির্বাহী বিভাগ বা সরকারের উচ্চপদস্থ বা শীর্ষ কর্মকর্তাদের জায়গা থেকে কোন গ্রিন সিগন্যাল গেলে লোয়ার কোর্ট থেকেও জামিন দিতে পারে। কিন্তু আমরা দেখলাম যে না, আরো আষ্টে পৃষ্ঠে ধরছে। কেন? আপনাকে ভয় দেখানোর জন্য, আমাকে ভয় দেখানোর জন্য, আরো অনেককে ভয় দেখানোর জন্য। এটা একেবারে ক্লিয়ার। আমি বলছি যে প্রকৃত অপরাধী হলে অবশ্যই তাকে বিচারের মুখোমুখি হতে হবে, আইনের মুখোমুখি হতে হবে। কিন্তু ওই যে বললাম যে হয়রানিমূলক, তারপরে এর আগের মামলাটি তো একেবারে হয়রানিমূলক। তিনি সন্ত্রাসে কি করেছেন তাকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে? আমরা কি করেছিলাম যে আমাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়েছিল? মুক্তিযোদ্ধারা কি করেছিলেন? বোমা ফাটিয়েছিলেন? সরকার উৎখাতের ষড়যন্ত্র করে ওই দিনের বেলায় তারা সশস্ত্র বিপ্লব উদ্যোগ নিয়েছিলেন যে তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে দিতে হবে। বিষয়টি হচ্ছে যে সেই জায়গা থেকে আমরা ধরে নিতে পারি যে আনিস ভাইয়ের এই যে পরবর্তীতে যে দুদকের মামলা, সেটিও হয়রানিমূলক। এবার আপনি আওয়ামী লীগের কথা বলছিলেন। দেখুন, আওয়ামী লীগ আমার কাছে মনে হয়েছে, এটি আবার আওয়ামী লীগ আলাদের ভালো লাগবে না। আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক তাদের শুনতে ভালো লাগবে না। বিষয়টি হচ্ছে আওয়ামী লীগ মাঝে যে খন্ড, খন্ড মিছিল বের করেছে, আমি সেই মিছিলের পক্ষে বিপক্ষে কিছু বলছি না। যেহেতু তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। বাস্তবতা হচ্ছে সেই মিছিলে অংশগ্রহণ করতে গিয়ে যারা আটক আছে, মানে তাদের তো মানে 90% এরই কোনো জামিন নেই। 95% এর কোনো জামিন নেই। জামিন পাওয়াটা তো আইনগত অধিকার। এটা হচ্ছে রাষ্ট্রের বিষয়, সরকারের বিষয়। সেটি নিয়ে তো অনেক কথা হয়েছে। আমরা প্রতিনিয়ত বলছি যে কেন জামিন দেওয়া হয় না। কিন্তু
আওয়ামী লীগ কি করেছে? আমি তো নিজে চাক্ষুষ দেখে এসেছি। কেরানীগঞ্জ, কাশিমপুর কারাগার ২ জায়গাতে আমি মানে একজন কথিত বিপ্লবী বা আমি একজন শীর্ষ সন্ত্রাসী দেশের সেই হিসেবে ২ কারাগারেই আমার থাকা পড়েছে। আওয়ামী লীগের শত, শত হাজার, হাজার নেতাকর্মী তাদের নাভিশ্বাস উঠে গেছে। একটার পর একটা মামলা আসছে। ৫ লাখ ৭ লাখ টাকা দিয়ে একেকটা মামলায় জামিন হচ্ছে নানান ভাবে খরচের মাধ্যমে। ভিটে মাটি বিক্রি করে ব্যবসা-বাণিজ্য সব ধ্বংস করে তারা জামিন করানোর চেষ্টা করছে। হয়তো একটা জামিন হচ্ছে, আরেকটি পেন্ডিং মামলা যাচ্ছে। ওই যে অজ্ঞাত যেসব আসামিকে মানে মামলায় জড়ানো হয়েছে, হাজার, হাজার মানুষকে হত্যা মামলায় বা অন্যান্য সন্ত্রাস বিরোধী মামলায় দেওয়া হয়েছে, সেখানে নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আওয়ামী লীগের কয়জন নেতা তাদের খোঁজ খবর নিচ্ছে এবং এই যে কেউ খোঁজ খবর নিচ্ছে না, এই জিনিসটা তো এখন ওপেন সিক্রেট। তাদের পরিবারের মাধ্যমে তার পাশের মানুষজন জানছে, আরেক কর্মী জানছেন, আরেক কর্মী বা নেতা জানছেন। সো তারা পথে নামবেন কিভাবে? আওয়ামী লীগ রাজনীতি করবে কোন মুখে? যে চোর, ছাচ্ছর, ডাকাতগুলো হাজার, হাজার কোটি টাকা পাচার করে নিয়ে গেছে। আমি তো জানি তারা কোন টাকা খরচ করছে না। কেউ তাদের নেতা কর্মীদের দেখছে হাতে গোনা আমি নাম ধরে বলতে পারি ২-৩ জন নেতা ছাড়া তাদের কর্মীদের কোন খোঁজ খবর নিচ্ছে না। তো এই অবস্থায়, এই দুঃসময়ে, এই দুর্যোগে আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি যদি এই হয়, আন্দোলন করলে কি হবে? এবং আমি আপনাকে বলি, আমি যেটা শুনেছি, ভারত হয়তো অনেক কিছু করত। ভারত নাকি বলে দিয়েছে আরো অনেক আগে যে, "আগে তোমরা কিছু করো, তারপরে হয়তো আমরা আছি।" ভারত তো এসব কোলে তুলে খাইয়ে দিবে না। যেমন ৭ জানুয়ারি নির্বাচন ২০২৪ এর সেটির আগে যেমন কোন রাজনৈতিক দলের আপনি বুঝতে পারছেন কার কথা বলছি। তাদের কাছে তো আ একেবারে ঈশ্বরের সমান চলে গিয়েছিল আ যুক্তরাষ্ট্র। মনে হচ্ছিল যুক্তরাষ্ট্র এসে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিবে। গালে তুলে খাইয়ে দিবে। আজকে আওয়ামী লীগেরও অধিকাংশ নেতাকর্মীদের ধারণা যে ভারত এসে তাদেরকে কোলে তুলে খাইয়ে দিবে, সিংহাসনে বসিয়ে দিবে। কিন্তু এটি তো আসলে ভুল। এবং এই যে টাকাগুলো পাচার হয়েছে, যারা টাকাগুলো নিয়ে গেছে, টাকা খরচ করছে না। আওয়ামী লীগের দুর্দিনে যেসব নেতাকর্মী জেল জুলুম খেটে এখনো ভেতরে আছে, যারা বাইরে বেরিয়েছে তাদের নিঃস্ব হয়েছে, তাদের কোনো খোঁজ খবর নিচ্ছে না। আওয়ামী লীগ তো ব্যর্থ হবেই। ব্যর্থ হওয়ারই কথা এই মুহূর্তে। অনেকের ধারণা ছিল যে আওয়ামী লীগ কি না কি করে দেখাবে। আসলে তো কিছু দেখলাম না। এখন আবার অনেকে বলছে যে না এখনো ভারত চেষ্টায় আছে ইনক্লুসিভ নির্বাচন করানোর। থাকতে পারে এটাও অস্বাভাবিক কিছু না। কিন্তু সাংগঠনিকভাবে আপনি দেখেন মুখপাত্র দায়িত্ব পালন করছে কারা? সেই চুরির অভিযোগে, দুর্নীতির অভিযোগে আরো অনেক ধরনের অভিযোগ যাদের বিরুদ্ধে আছে তারাই বিভিন্ন সময় আমরা দেখি যে বিদেশি কয়েকটি ইউটিউব চ্যানেলে তারা হাজির হচ্ছে, কথা বলছে। সেই সেই একই আগের মতোই বডি ল্যাঙ্গুয়েজ, আগের মতোই ডেলিভারি, হ্যাঁ, 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 কথাবার্তা, হ্যাঁ, হ্যাঁ, ওই মানে টাইপের। সবকিছুই সেই আগের মতন অপরিবর্তনশীল। বরঞ্চ গালাগাল দেয় কাদেরকে? এই আওয়ামী লীগের একটা অংশ। আপনাকে আমাকে। মানে আমরা আওয়ামী লীগের আ সরকারের পতন চেয়েছিলাম। পতনটা কেন চেয়েছিলাম? এইভাবে তো দেশ চলতে পারে না। আমরা তো আওয়ামী লীগ, বিএনপি, জামাত বুঝি না। আমাদের কাছে আগে দেশ বড়। অবশ্যই আমি এখনো ওপেন বলছি। আমরা আওয়ামী লীগের যে অবস্থা হয়েছিল, একটা স্বৈরাচারী অবস্থায় পৌঁছেছিল, সেই জায়গায় একটা সুষ্ঠু গণতান্ত্রিকভাবে একটা নির্বাচন চেয়েছিলাম। এই তো আর তো কিছু না। আপনি দেখুন শুধু জাতীয় নির্বাচন নয়। ওই সময় আপনার তো মানে আপনার আমাদের যে পেশাদারিত্ব সংগঠন, ডিআরইউ, প্রেস ক্লাব সেখানেও তো কোনো নির্বাচন তেমন হতো না। সব মেকানিজমে নির্বাচন হতো। বিশেষ গোয়েন্দা সংস্থা সবকিছু নিয়ন্ত্রণ করত। ব্যবসায়ী সংগঠনগুলো সামাজিক করতো। হ্যাঁ, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন এইগুলোও সব সিলেকশন হতো। নির্বাচন বলে কিছু ছিল না তো। তাহলে গণতন্ত্র কোথায় ছিল? আমরা এখন অনেকে বলে যে এখন বোঝো যে আওয়ামী লীগ যাওয়ার পরে কি হতো? এটা তো হিসাবের কথা আওয়ামী লীগ যাওয়ার পরে এটা হবে। এটার জন্য আওয়ামী লীগ সৃষ্টি করেছে এবং এখনো পর্যন্ত যে আওয়ামী লীগের দালাল শ্রেণীর কট্টর অন্ধ ভক্ত কিছু মানুষ আছে তারা যে আমরা যে একটা দেশের জন্য আগে কথা বলি সেটি তারা সমর্থন করে না। তারা বলে এখন কেমন লাগে? এখন কেমন লাগে আমরা এটির জন্য প্রস্তুত ছিলাম এবং এটি করে গেছে আওয়ামী লীগ। আমি আবারও সেই পুরনো কথা আমি মনে করিয়ে দিই। যখন কোন রাষ্ট্রের সমাজে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয় তার পরের স্টেজ হচ্ছে চরমপন্থা জঙ্গিবাদ। এখন তারই তো আমরা আলামত পাচ্ছি। এখন যদি কেউ বলে যে এখন কি চলছে? হ্যাঁ, এখন তো এটা চলারই কথা। এটা গ্রামারের কথা। এটা পলিটিক্যাল সায়েন্স নিয়ে যারা গবেষণা করেছেন তাদের কথা। এবং আমরা তাই দেখছি। এটা তো আমরা করিনি। বরং আমরা আওয়ামী লীগের
ভুল ত্রুটি ধরিয়ে দিতে গিয়ে আমাদেরকে বানিয়ে ফেলেছিল রাজাকার, বিএনপি জামাতের দালাল। এখন আবার ঠিক একইভাবে আমাদেরকে বানানো হচ্ছে ফ্যাসিবাদের দোসর। এই কথাগুলো আমাদেরকে বারবার বলতে হচ্ছে এই কারণে বলতে হচ্ছে যারা এই অভিযোগগুলো আমাদের দিকে দিচ্ছেন, ট্যাগিং রাজনীতি করছেন, তারা দেশটাকে বাঁচাতে চান না, তারা দেশটাকে ভালোবাসেন না। প্রত্যেকেই দলান্ধ। এই কথাগুলো যারা বলছেন প্রত্যেকেই অন্ধ সমর্থক। তারা শুধু এই দলটাকে চেনে, সমাজ, রাষ্ট্র বা এই দেশের মানুষকে তারা বোঝেন না। অতএব পান্না, আপনি একটা ছোট্ট বিষয় মোটামুটি আমরা শেষ পর্যায়ে, সেটা হলো আমরা জুলাই আন্দোলনের পরে দেখেছি যে জুলাই যোদ্ধাদের জন্য বিভিন্ন অনুদান, তাদের ক্ষতিপূরণ, তারপরে ফ্ল্যাট, আত্মীয় স্বজনের জন্য যারা মারা গেছে তাদের জন্য, এবং আমার অনেক সময় কথা বলেছে যে জুলাই কোটা, যে কোটা বিরোধী আন্দোলন দিয়ে জুলাই কোটায় বন্দরের চাকরি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবির কোটায় দুঃখিত, শিবির কোটায় চাকরি, ওয়াসায় জুলাই যোদ্ধা কোটায় কন্ট্রাকচুয়াল নিয়োগ, সেটা দেখলাম। ভাই কোটাও দেখলাম, ভাইয়ের রক্তের উপর দিয়ে ভাই পদ পায়, পদবি পায়, জুলাই ফাউন্ডেশনে চাকরি পায়। সেটা বলতে পারেন ভাই কোটা গেছে, শিবির কোটা, জুলাই যোদ্ধা কোটা। এখন দেখলাম ওসমান হাদির ভাই, অনেকে বলছেন যে এটা কি হাদি কোটা নাকি, তাকে যুক্তরাজ্যে মনোনয়ন দেওয়া হলো। তাহলে আওয়ামী লীগের তো দোষ, শেখ হাসিনা বা আওয়ামী লীগ তারা মুক্তিযোদ্ধার নাতিপুতিকে তারা জেলে ভরেছিল। তো এইখানে এখন কি হচ্ছে? মুক্তিযোদ্ধার নাতিপুতিকে চাকরি দিয়েছিল, এখন কি হচ্ছে? এখন কি পরিবর্তন এটা হয়েছে? এটা তো পূর্ণিয়া ভাই, এটা আগস্টের ৫ তারিখে তো শেখ হাসিনা সরকারের পতন ঘটলো। ৮ তারিখে এই সরকার ওথ নিল। হ্যাঁ, আমার তো রেকর্ডেড অলরেডি সবকিছু। আমার যে মানচিত্র চ্যানেলটি আছে, আপনি ওখানে একটু ঢু মেরে দেখবেন। যাদের ইচ্ছা হয় তারা একটু দেখবেন। ৫ আগস্টের পরে বড় জোর আমি ২ সপ্তাহ বা ২.৫ সপ্তাহ টাইম নিয়েছি। তারপর থেকে স্ট্রেইট আমি এদের বিরুদ্ধে বলা শুরু করেছি। সাধারণ মানুষের সঙ্গে যে প্রতারণা করা হয়েছে, প্রতারণা করেছে এই যে যারা নিজেদেরকে জুলাই বিপ্লবী বলে দাবি করে। যদি বিপ্লবের তো প্রশ্নই ওঠে না, কোনো বিপ্লব না, একটা অভ্যুত্থান বড়জোর। তারা তো মানুষের আবেগকে পুঁজি করে কাজটি নিজেরা বাগিয়ে নিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে এখন নিজেদের ম্যাটিকুলাস ডিজাইন ইমপ্লিমেন্ট শুরু হয়ে গেছে একেবারে। কোটা শব্দটা শুনলে তখন হাসি লাগে, কষ্টের সঙ্গে সঙ্গে হাসিও লাগে। তখন যে পরিমাণ কোটা ছিল, এখন তো তার চেয়েও বেশ সব জায়গায়, সরকারি বেসরকারি সব জায়গায় হাতের মুঠোর মধ্যে রিমোট কন্ট্রোল ডক্টর ইউনূসের, যখন যা ইচ্ছে তাই করছে। অতএব কোটা নিয়ে বলা না বলা সমান কথা। এটা একটা আন্দোলনের একটা প্রাথমিক পর্ব ছিল, প্রস্তুতি পর্ব, যে এটাকে ইউজ করা হয়েছিল। দিকে তাকাবা, কারণ মিথ্যে কথা, সাবজেক্ট আন্তরিক কোনো কনভারসেশন না। যেমন আমি তো কোনো কাগজ নিয়ে আপনাদের সামনে বসি, এই যে আমি আপনাদের সাথে কথা বলছি, আমার কিন্তু কোথাও কোনো কিছু লেখা নাই, আমি আপনাদের চোখের দিকে তাকায় কথা বলতেছি। কারণ কি জানেন, আন্তরিক ভাবে আমার ভিতরে আন্তরিকতা কাজ করে, সততা কাজ করে, কোনো মিথ্যাচারিতা বাস্তবে এই নয়, এগুলো আমার মধ্যে কাজ করে না। ওয়াকার ওখানে বলছে গত ১৬ বছরের বিচার, অর্থাৎ বলতে চাচ্ছে ওর আত্মীয় ভারতীয় চুতমারানি হাসিনা মাগি সে নাকি বিচার করে গেছে। এ ধরনের একটা লোক, ওই যে আমি বলছি আমার ভিতরে প্রতিহিংসা কাজ করে না, কিন্তু আমার ভিতরে কষ্ট কাজ করে শারীরিক ভাবে, মানসিক ভাবে, শিক্ষাগত যোগ্যতার দিক থেকে, অভিজ্ঞতার দিক থেকে, নীতির দিক থেকে, ইন্টিগ্রিটির দিক থেকে। এই লোক সেনাপ্রধান হওয়া তো দূরের কথা, ক্যাপ্টেন থেকে মেজর এক্সামই পাস না করা এই সময়ের বাচ্চা সেনাপ্রধান হওয়ার কোনো যোগ্যতা নেই। অথচ হাসিনা মাগি এই শানকির পুতেরে ওইখানে না ঢুকাইছে একটা কারণে, আমার একটা পাঁচাটা বলদ দরকার, এই বলদ আমাকে পার করে নেবে। আপনাদেরকে একটা কথা বলি, ফেরাউনের ঘরেই মুসারা লালিত হয়, ফেরাউনের ঘরে মুসারা লালিত পালিত হয়। আল্লাহ ওকে হাসিনা মাগিকে, ওয়াকারকে সেনাপ্রধান থাকা অবস্থায় জনগণ তাকে লাইট চাইয়ে বাইর করবে, এটা আল্লাহ লেখা রাখছে। কেউ বলে এনসিপির নেতারা বাইর করছে, কেউ বলে কি যেন জনগণ আন্দোলন করে বাইর করছে,
কি জন্য বাইর করছে এটা এই মুহূর্তে আর বলা আর অপেক্ষা রাখে না, যা বলার আমি বলেছি বহুবার। এখন ওয়াকার, আপনারা চিন্তা করে দেখেন গত আগস্ট থেকে এই 17-18 মাস পর্যন্ত কি করেছে, পুরো রাজনীতিটাকে, পুরো আমলাতন্ত্রকে, পুরো সশস্ত্র বাহিনী, সামরিক বেসামরিক কর্মকর্তাদেরকে সে ম্যানিপুলেট করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে বসিয়ে পিছন থেকে সে একটা সরকার চালিয়েছে। এটাকে বলে ডুয়েল গভর্নমেন্ট ইন ওয়ান কান্ট্রি। রাজনৈতিক দর্শনে পৃথিবীর কোথাও লেখা নাই দেয়ার ইজ এ ডুয়েল গভর্নমেন্ট উইদিন ওয়ান কান্ট্রি। অথচ গত 18 মাস ধরে এই কাজটা চলে আসছে বাংলাদেশে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে ফালায়া কেন রাখছে জানেন? একটা কারণে, ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা যেটা এবং তার ইনফ্লুয়েন্স যেটা বিশ্বব্যাপী, এটাকে ওয়াকার ওভারকাম করতে পারে নাই। কিন্তু এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যর্থতা, ইন্ডিয়া এবং ওয়াকার যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেকে বের করে আনতে পারে নাই। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যর্থতা। ডক্টর মোহাম্মদ ইউনূস তার এই ব্যর্থতাকে কাটানোর জন্য 20 কোটি মানুষের ভাগ্যকে আবার ভারতের হাতে তুলে দেওয়ার জন্য নির্বাচনের ব্যবস্থা করেছে, এবং উনি কোনো অবস্থাতে নির্বাচন থেকে পিছাবেন না, কারণ উনি সব লেজে গুবরে ফেলেছেন। লেজে গুবরে কথাটা কখন হয় জানেন? ওই গু মুত আর সাফ করা ওনার দ্বারা সম্ভব না, উনি এমনই ভাবে লেজে গুবরে করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আমার প্রিয় মানুষ। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেক সম্মান আমি করি। ডক্টর মোহাম্মদ ইউনূস যোগ্যতা ভিত্তিক বিচারে, দর্শনের ক্ষেত্রে, গ্রহণযোগ্যতার ক্ষেত্রে, সততার ক্ষেত্রে আমার আদর্শ। ম্যানেজারিয়াল স্কিল টু রান এ কান্ট্রি, ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ 00। রাজনৈতিক ভাষায়, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় তুমি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইমিডিয়েট করতে চাই, হি ইজ ডাবল অথবা 000। ব্যর্থতাও না। ওনার রাষ্ট্র পরিচালনায় উনি বলেছেন যে ভাই আমি সরকার পরিচালনা আমি করি নাই। ওনাকে এখন এই কথার জন্য আমি ওনাকে দোষও দিতে পারি না, একটা কথা আছে না, ফেলতেও পারি না, বমি করে ছড়িয়েও দিতে পারি না। এ কথা তো সত্য যে ওনার চেয়ে যোগ্য মানুষ এই মুহূর্তে বাংলাদেশে নাই। এ কথাও তো সত্য ওনার চেয়ে বিশ্বব্যাপী গ্রহণযোগ্য মানুষ আর দ্বিতীয়টা বাংলাদেশে নাই। এই দুইটাই তো সত্য। উনি সৎ এবং ভালো মানুষ, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তো আমার গাব গাছ দরকার নাই, আমার কলা গাছ দরকার নাই, কিন্তু সৎ মানুষের দরকার আছে, যোগ্য মানুষের দরকার আছে। তাইলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমার চেয়ে আগে সমর্থন কেউ করে নাই, আমি তাকে সমর্থন করেছি। স্টেট ডিপার্টমেন্টে আমি তার সমর্থন দিয়ে বহু জায়গায় আমি দৌড়াদৌড়ি করেছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো কানেকশন কি আমার আছে? ধারে কাছেও নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই রিচ, ধারে কাছেও কি আমার অবস্থান আছে? চিরপটি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তার যোগ্যতায় সে ওখানে গিয়েছে। এখন মজা এবং বিরক্তির কথা এবং 20 কোটি মানুষের দুর্ভাগ্য, জেনারেল ওয়াকারের মতো মিড ফরেস্ট উনি ফেল করেছে। বাংলাদেশ ওনার নামে শুধু উনি প্রধান উপদেষ্টা, কিন্তু বাংলাদেশের পূর্ণ নিয়ন্ত্রণ আনকির ছেলে ওয়াকারের হাতে। আপনারা আমাকে অনেকে বলেন না যে জেকব ভাই আপনি ওয়াকারকে খানকির ছেলে কি করে বলেন? তাদেরকে ঠান্ডা মাথায় আমি একটা কথা বলেন, রাজাকার, আল বদর, আল শামস তারা নাকি বাংলাদেশের মহিলাদের নিয়ে পাকিস্তানিদের হাতে তুলে দিছে, বলেন না? পাকিস্তানি আমলে খেতাব দিত না বাংলাদেশিদের? কত খেতাব টেতাব দিত, বীর বাহাদুর, বাল বাহাদুর, কত বাহাদুর টাহাদুর খেতাব টেতাব দিত পাকিস্তানিরা। কেন দিত জানেন? যারা তাদের তাবেদারি করবে।
যারা ক্ষমতাসীনদের তাবেদারি করবে তাদেরকে। অথচ বাংলাদেশ রক্ষী বাহিনী, জেআরবি, ডিএলএফ, ওই যে মুজিব বাহিনী, মুজিব শেখের, এরা কি কোনোদিন মুক্তিযোদ্ধা ছিল? যেমন ওই যে কিশোরগঞ্জের ফজলুর রহমান, এ কি মুক্তিযোদ্ধা ছিল? মুজিব বাহিনীর কাজ ছিল ভারতীয় কুত্তার বাচ্চা সেনাবাহিনীকে মাগি সাপ্লাই দেওয়া, জিনিসপত্র চুরি ডাকাতি করছে এগুলারে আগাইয়া দেওয়া। তাইলে আপনারা রাজাকার আর আলবদর আখ্যা দেওয়ার সময় শুধু পাকিস্তানিদের সাপোর্ট যারা করছে তাদেরকে রাজাকার আলবদর দিবেন, আর মুজিব বাহিনীর যারা ভারতীয় জেনারেল আর ভারতীয় মেজর আর ব্রিগেডিয়ারদের মাগি সাপ্লাই দিছে, জিনিসপত্র চুরিতে সহযোগিতা করছে, তাদের নাম কি দিবেন? তাদের কোনো নাম নাই কেন? তাদেরও তো একটা নাম হওয়া উচিত। এই কথাটা কেন আসছে? ওয়াকারের বাপ মা খান বাহাদুর পাইছে কাদের কাছ থেকে জানেন? ব্রিটিশদের কাছ থেকে। কারণ তাদেরকে মাগি সাপ্লাই দিছে, মুরগি সাপ্লাই দিছে। মাগি আর মুরগি সাপ্লাই দিয়ে যারা দেশদ্রোহিতা করছে সে তাদেরকেই খান বাহাদুর খেতাব দেওয়া হয়েছে। এই জন্য ওয়াকারকে আমি বলি খানকির পুত। আপনারা তারা রাজাকার বলেন আর সৌয়ার পুত বলেন, আর আমি বলি খানকির পুত। খান বাহাদুরের অর্থই হইতেছে মাদারচোদ রাজাকার, দেশদ্রোহী, এবং শক্তির সাথে পা চাপতে গিয়ে নিজের বউ বান্দা দিছে, দাদি বান্দা দিছে, পুত্র বান্দা দিছে, সব বান্দা দিছে মাদারচোদ। অর্থাৎ এই মাদারচোদরা সেই দালাল হইয়া, এই জন্য তারে আমি খানকির পুত বলি। তো এখন ওয়াকার প্রথমে আসি, সে শারীরিকভাবে যোগ্য না, মানসিকভাবেও যোগ্য না, পেশাগতভাবে তার যোগ্যতার কথা আপনারা কি জানেন? সে ক্যাপ্টেন থেকে মেজর প্রমোশন এক্সামে ওইখানেই সে 2বার পরীক্ষা দিতে হয়েছে পাশ করতে, আপনারা জানেন? এই মাদারচোদ বিএসসি ওই যে কলেজে পড়ছে, লন্ডনে কিংস কলেজে লেখাপড়া করতে গেছে, আপনারা কি জানেন ওখানে সে অ্যাডমিশন টেস্টে ফেল করছে? আপনারা কি জানেন? কেউ খোঁজ খবর নিছেন? স্টুডেন্ট শুধু ওই যে মোস্তাফিজের জামাই, ওই যে হাসিনা শেখের ফুফা, হ্যাট জামাই, ওই বালের রেফারেন্স দিয়া এই খানকির পুতের পরিবারতান্ত্রিক রাজনৈতিক আদলে তাকে, যে মেজর মীর জাফরের ভূমিকা পালন করে 2009 সালে, 2009 সাল থেকে 2020-21 সাল 22 সালের মধ্যে তারা লেফটেন্যান্ট জেনারেল বানাই ফেলাইছে। আপনারা বুঝেন? আপনাদেরকে আমি কথায় কথায় কখনো কখনো বলি, দর্শক শ্রোতা, আপনারা একটা জিনিসকে সুন্দরভাবে, এই জিনিসগুলোকে, এই দুর্নীতিগুলোকে, এই পরিতন্ত্রের এই আমি যখন ব্যাখ্যা করতে চাই, এই ক্রিকেট বলারদের জন্য আমার কোনো ভালো শব্দ আমার মুখে আসে না, আমার মুখে আসে না। 2009 সালে যে খানকির পুত মেজর থাকাকালীন মীর জাফর ছিল, তাকে 1 বছরের ব্যবধানে ব্রিগেডিয়ার বানিয়ে 46 এর ব্রিগেড কমান্ডার বানানো হয়। আপনারা চিন্তা করতে পারেন? আপনারা চিন্তা করতে পারেন জেনারেল হাকিমকে রিপ্লেস করা হইলো এই খানকির পোলারে দিয়ে? আজকের এই খানকির পোলা ভারতের মোদির সাথে কথা বলে, জয়শঙ্করের সাথে কথা বলে, রাজনাথ সিং এর সাথে কথা বলে, অথচ এরা কিন্তু ডক্টর ইউনূস আর খলিলের ধারে কাছেও যায় না। হ্যাঁ, এটা সত্যি, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং খলিল তারা কমিউনিকেট করে ইউরোপ এবং আমেরিকার সাথে, হয় না। এখন আমরা হইছি ভারতের পেটে, সেখানে বৈশা এই মাদারবোর্ড সেনাপ্রধানের চেয়ারে বৈশা সে যদি রাজনাথ সিং এর সাথে কথা কয়, জয়শঙ্করের সাথে কথা কয়, অজিত দোভালের সাথে কথা কয়, মোদির সাথে কথা কয়, তাহলে হি ইজ পাওয়ারফুল। ডক্টর মোহাম্মদ ইউনূসের সারা জীবনের ব্যর্থতা, আমি ওনার নোবেল পুরস্কারের জন্য ওনাকে 25 বার স্যালুট দেই, ওনার যোগ্যতাকে আমি 25 স্যালুট দেই, কিন্তু উনি ডক্টর মোহাম্মদ ইউনূস মিজারেবলি টু ম্যানেজ ওয়াকার and Minister of Defense. মন্ত্রণালয় বাংলাদেশে কোনোদিন যদি সত্যিকার অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইভালুয়েট করা হয়, সেক্ষেত্রে একটা কথা বলা হবে, ওনার নোবেলের
সফলতা, ওনার গ্রামীণ ব্যাংকের সফলতা, বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা, ইটস বিকাম জিরো ডিউ টু হিজ ফেলিউর টু রিফর্ম বাংলাদেশ। উনি পারে নাই। এখন উনি বলবে বাংলাদেশের চোর শাসক, আরে বাট তুই চোর শাসক ওই দেশে আপনি জন্মাইছেন, ডক্টর ইউনূস স্যার, আপনি ওই দেশে জন্মাইছেন, ওই দেশের রাজনীতিবিদ যে বেশ্যা, এটা কি আপনার অজানা? ওই দেশের আমিরা যে চোর, এটা কি আপনার অজানা? জেনারেলরা যে কুকির পোলা, এটা কি আপনার অজানা? সবকিছু জানার পরে দেশে গিয়ে আপনি হিউম্যানিস্ট হইছেন। হিউম্যানিস্ট হয়ে লাভ কি স্যার? আপনারা হিউম্যানিস্ট হইতে কে বলছো এখানে? আপনি হিউম্যানিস্ট হইতে গেছেন, আপনি হিউম্যানিস্ট হইয়া 20 কোটি মানুষের জীবনে এইভাবে গুমাইখা দিলেন। আপনি নির্বাচন খেলতে গেছেন, আপনার চোখের সামনে নির্বাচন কমিশন বিকাম ছোট জগন্নাথ, এই পোলারা ওইখানে বৈশা সে নাগরিকদের নমিনেশন দেয়, ঋণ খেলাপিদের নমিনেশন দেয়, অপরাধীদেরকে নমিনেশন দেয়, হাসিদেরকে নমিনেশন দেয়, বৈধতা দেয়। স্যার আপনি এটা তাকায় তাকায় দেখেন, ব্যাংকের পোলা ওয়াকার এগুলা তাকায় তাকায় দেখে। এখন এই কথা যদি আমি বলতে চাই যে খুব গালি দেয়, আপনাদেরকে কি আমি রবীন্দ্রসঙ্গীত গায়া বলবো? আপনারা এই দুর্নীতিগুলো করছেন এবং আমার দেশের মানুষের কপালে গুমা খেয়ে দিতেছেন। আমি তো এইভাবে বলবো আপনাদেরকে? আমি ভাই রবীন্দ্রসঙ্গীত গাওয়ার লোক না। আমি যদি আপনারা চুত্তরাদি হন, আমি আপনাদের ব্যাংকের পোলা বলবো, মুখের মধ্যে আমি পেশাব করে দেবো। সমস্যা একটা জায়গায়, দুর্নীতি কোথায় গেছে, আপনি কোথায় গিয়ে ঠেকাবেন আপনি আমাকে বলেন। নিয়ে আজকের কথা বলছি। আমার ভাই ওসমান হাদি, আমার ভাই শরীফ ওসমান হাদি বলছে আমার লাইফ ওয়ার্ক করে দিছি এই দেশের জন্য। শোনেন আমার ভাই, কষ্টের কথা কি জানেন? ইটস অলরেডি বিন ডিসাইডেড, হাদি হত্যার বিচার হবে না। ইটস অলরেডি বিন ডিসাইডেড। আমাদের শ্রদ্ধেয় ইউনূস স্যার গিভ আপ করছে, তাদের বিচার হবে না, কারণ জেনারেল ওয়াকার এই বিচারটা হইতে দিন। এখন বলবেন আমি কি করে জানি যে বিচারটা হবে না? আপনারা কি জানেন হাদির ভাইকে লন্ডনে হাই কমিশনার বানানো হয়েছে? আপনারা কি এটা জানেন? ওসমান হাদির ভাই ওমর হাদিকে যুক্তরাজ্যে বাংলাদেশ সহকারী হাই কমিশনার নিয়োগ। এর অর্থ কি বুঝতেছেন? ইটস অলরেডি বিন কম্প্রোমাইজড। শেষ। আমার ভাই হাদির হত্যা মামলা শেষ, জাস্টিস ফর হাদি শেষ। একটা কথা আপনাদেরকে আমি বলি, কমরেড সিরাজ শিকদার, তাকে খুন করা হলো। অত্যন্ত বিপ্লবী একজন মানুষ কমরেড সিরাজ শিকদার, দেশের জন্য বুকের তাজা রক্ত তিনি ঢেলে দিয়েছেন। মুজিব শেখ এবং শেখ কামাল যখন মুজিব শেখের সামনে মুখের ভিতরে পিস্তল দিয়ে গুলি করলো এবং মুজিব শেখ পার্লামেন্টে গিয়ে বলল কোথায় সে সিরাজ শিকদার, আপনি কি জানেন এই মুজিব শেখ এবং কামাল এবং আওয়ামী লীগ গভর্নমেন্টের সাথে কে কম্প্রোমাইজ করেছে? সিরাজ শিকদারের আপন ভাই বোনরা, তারা কোটিপতি হয়েছে। সিরাজ শিকদারের ডেড বডি এবং কবরের উপরে তারা দিয়েছে, কারণ টাকা তাদের কাছে বড়। বিঙে মুসলমান ভাই বোনদের প্রতি ভালোবাসা থাকা উচিত, কিন্তু আমার কোনো আস্থা নাই। বাংলাদেশের কোন ভাই বোন এরা ভাই বোন না, এরা রক্তের যোগ, রক্ত চোষা। স্যার আমার ঘৃণা হয়, আমার ঘৃণা হয়
ভাই বোন শব্দ উচ্চারণ করতে। আমি শুধু একজন সিরাজ শিকদারকে দিয়ে দেখি নাই, আমি প্রবাসী এক ভাই কোভিড নিয়ে দেশে গেছে, সারা জীবন পরিবারকে পেলেছে ইটালির থেকে, ওই ভাইকে তার আপন ভাই বোনরা ঘরে ঢুকতে দেয় নাই। আমার এই বালের ভাই বোনের সম্পর্ক, আল্লাহ আমাকে মাফ করো, কোনো শ্রদ্ধাবোধ, কোনো ভালোবাসা আমার নাই রে ভাই। আজকের ওসমান হাদির ভাই যদি এই পজিশন অফার করে যে লন্ডনের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার, হাদির ভাইয়ের কোনো যোগ্যতা নাই ওই পজিশনের জন্য, হাদির ভাইয়ের কোনো দূরদর্শিতা নাই একজন ডিপ্লোম্যাট হওয়ার। তাকে যদি ওই পজিশনটা দেওয়া হয়, সে একটা দেওয়া হয়েছে, হাদি হত্যার বিচার হবে না, পরিবার থেকে এই বিচার নিয়ে আর কোনো কথা বলা হবে না, যারা বলবে তাদেরকে থামানো হবে, হাদি হত্যার বিচার করা যাবে না। ওয়াকার কি ব্যবস্থা করেছে, ওয়াকার কি ব্যবস্থা করেছে, হাদিকে, হাদির ভাইকে সহকারী হাই কমিশনার নিয়োগ দিয়েছে। জাস্টিস ফর হাদি, আপনি দেখবেন এটা শুধু আমরাই গাইব, আমরাই চিল্লাবো, আমরাই ব্যর্থ হব, আমরাই কান্নাকাটি করব, আমরাই আবার রাস্তায় মারা যাব। হাদির ভাই এবং হাদির পরিবারকে আমি আহ্বান করব এই পজিশন গ্রহণ না করার জন্য, গ্রহণ না করে রাস্তায় যেন তারা অবস্থান নেয় যারা বিচার চায় তাদের পক্ষে। আমি ওমর হাদিকে চিনি না, আমি ওসমান হাদির কোনো ভাই বোনকে চিনি না, আমি তাদেরকে বলবো কোন পজিশন আপনারা নিবেন না, কোন পজিশনের ধারে কাছে আপনারা পাড়া দিবেন না। আপনাদের উচিত রাস্তায় থাকা, আমার ভাই হাদির বিচার না হওয়া পর্যন্ত কোনো কিছু নাই। কি করেছে আপনারা কি জানেন? পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই নিয়োগগুলো ভারতীয় কুত্তার বাচ্চা ওয়াকার এবং ভারতীয় কুত্তার বাচ্চা তৌহিদ হোসেন দুইজনে একত্র হয়ে নেয়। কি করেছে? যারা বাইরে কথা বলে তাদেরকে, যাদেরকে নিয়ে তাদের একটু চুলকানি আছে, তাদেরকে কি করে, বাইরে এম্বাসিতে চাকরি দেয়, এম্বাসিতে চাকরি দিয়ে তাদের মুখটাকে বন্ধ করে দেয়, এবং ওই যারা কথাবার্তা বলে তাদেরকে তারাও পেশাদের মতো, অর্থাৎ পয়সার ওই বাজিতে পয়সা লাগায়, ওই লাগানোতে যারা অফারটা দেয়, অফারের সাথে সাথে তারা এই অফারটা নিয়ে নেয়। এই ওয়াকার ওইটা করেছে। এই ওয়াকার বেগম জিয়ার হত্যাকাণ্ডের সাথে, আমি বেগম জিয়ার মৃত্যুকে মৃত্যু বলি না, বেগম জিয়াকে জুডিশিয়াল কিলিং যেটা করা হয়েছে সেক্ষেত্রে ওয়াকার জড়িত। এখন আপনারা বলবেন হাসিনা জড়িত, ওয়াকার কেমনে জড়িত? আমি আপনাদেরকে প্রত্যেক দিন সরেয়ার থেকে শেখাবো না। হাসিনার প্রত্যেকটা দুর্নীতি, একটা দেশদ্রোহিতা, একটা জুডিশিয়াল কিলিং, গুম খুনের সাথে ওয়াকার জড়িত। আয়নাঘর তৈরিতে ওয়াকার জড়িত। 46 এর ব্রিগেড কমান্ডাররা কন্ট্রোল করে এই আয়নাঘর, ডিজিএফআই। এই খানকির ছেলে তখন ওখানে ছিল। আপনারা আগে বলতাম যে মেজর নূর অথবা ক্যাপ্টেন নূর, তার ডেড বডি পায় নাই। আমি আবার 2 দিন পরে বলবো আরেকজন অফিসার যারও ডেড বডি পায় না, যার বউরে বিশাল একটা পজিশন দিছে, ওয়াকার ওই মৃত অফিসারের বউয়ের
পাছায় হাত বুলাই একটু তেল মাইরা দিছে, ওই বউ ওইটা চাইয়া তার জামাইয়ের এই সাবজেক্টটা নিয়ে আর কোনো কথা কয় নাই। আমি এটা নিয়ে অন্য আরেকদিন কথা বলবো। আজকের বাংলাদেশের নির্বাচনের জন্য সবকিছু অ্যারেঞ্জ হয়ে গেছে এবং নির্বাচন যথাসময়ে হবে, কারণ ওয়াকার এইভাবেই চায় এবং আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার গিভ আপ করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার চিন্তা করছে হাসিনাকে তাড়ানো আমার দরকার ছিল, কারণ আমার বিরুদ্ধে কেস টেস যেগুলো হয়েছে এগুলো তো আসলে কোনো কেস না, এগুলো ছিল ভুয়া কেস। তা হাসিনাকে আমার সরাইতে হবে, হাসিনারে সরানোর জন্য সে বিশাল একটা ভূমিকা পালন করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনারা আমার কথা কান খুলে শুনে রাখেন, হি প্লেড এ বিগেস্ট রোল ইন হিস্ট্রি অফ বাংলাদেশ। অথচ উনি ফেল করছে। ভারতীয় ষড়যন্ত্র, ওয়াকারের ষড়যন্ত্র, আমলাদের ষড়যন্ত্র, বাংলাদেশের প্রত্যেকটা সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, তারা ওয়াকারের কাছে অ্যান্সার করে, তারা ওয়াকার নিয়ন্ত্রিত। বাংলাদেশের সামরিক এবং বেসামরিক প্রত্যেকটা কর্মকর্তা ওয়াকারের কাছে জবাবদিহিতা করে। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস কি? ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে শারীরিকভাবে, মানসিকভাবে ওনার শরীরে আর হয়তো কুলায় না প্রত্যেক দিনের ডে টু ডে অপারেশন চালানোর। আর উনি যেটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে সামনে এগোবে সেটাও উনি পারছেন না। উনি নির্ভর করেছেন পরকাষ্ঠা কি যেন আলী রিয়াজ এবং পরকাষ্ঠা খলিল তাদের উপরে। তারাও আলী রিয়াজ বা খলিল এরা হচ্ছে বাণিজ্যপন্থী। যোগ্যতা ভিত্তিক বিচারের কথা আমি প্রায় বলি, অভিজ্ঞতার কথাও আমি বলি। আপনার যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে, কিন্তু আপনি লোভী, আপনি দেশদ্রোহী, দেশের প্রতি আপনার সহমর্মিতা নাই, দেশপ্রেমকে আপনি ধারণ করেন না, দেশের 20 কোটি মানুষের ভাগ্য নিয়ে আপনি ছিনিমিনি খেলতে আপনি মোটেও দ্বিধাবোধ করেন না। আমরা কি তাইলে কেঁদে ফেলবো? আমরা কি সবকিছু হাল ছেড়ে দিয়ে বসে থাকবো? আমি তা মনে করি না। আমাদের যুদ্ধ চলবে। আপনারা হয়তো আজকের অনেকে ডিমোরালাইজড হয়েছেন, হাদির ভাইকে এই পজিশন অফার করা হয়েছে। আমি অবাক হব না যদি হাদির ভাই এই অফারটা নিয়ে লন্ডনে চলে যায় এবং হাদির বিচার কার্য থেকে তারা পরিবার সহ দূরে সরে যায়, হাদির পরিবারকে ধনী বানাইয়া দেওয়া হয়। আমি অবাক হব না, কিন্তু আমি অবাক হব হাদির ভাই যদি ইমান বুকে নিয়ে সামনে দাঁড়িয়ে বলে আমি এই পজিশন চাই না, আমি আমার ভাইয়ের বিচার চাই। এটা যদি করে আমি অবাক হব, কারণ ভাইয়ের লাশের উপর দিয়ে কোনো মানুষ এই পজিশন নিতে পারে, কোন হিউম্যান বিং নিতে পারে আমার জানা নাই। সত্যি কথা বলি, ভাই বোনদের প্রতি আমার আর কোনো শ্রদ্ধাবোধই থাকবে না, এমনি নাই, আরো থাকবে না। হাদির ভাই এই পজিশনটা নিয়ে সে যদি লন্ডনে যায়, আমি জানি না, আমি জানি না। আমি গত রাত্রের থেকে আমি ঘুমাতে পারি না একটা কথা চিন্তা করে, হাদির ভাই যদি এই পজিশন নেয়, যে মানুষগুলো রাস্তায় নেমেছে, যে মানুষগুলো পুরো অনুভূতি নিয়ে হাদির জন্য কান্নাকাটি করে, হাদির ভাইয়ের জন্য যারা রীতিমতো লোকজনের সাথে ফাইট করে, তাদের সামনে দিয়ে হাদির ভাই যদি এই পজিশনটা নিয়ে লন্ডনে যায়, কথা একজন মানুষের একটু রাগ দেখায় হাদির জন্য। একটা লোক হাদিকে খারাপ বলছে, হাদির সম্পর্কে বাজে কথা বলছে, ঠিক আছে, হাদির সম্পর্কে বাজে কথা বলছে, এই লোক গালি দিয়ে ফাটায় ফেলাইছে যেই লোক হাদির সম্পর্কে বাজে কথা বলছে। এক সেকেন্ড আমি আপনাদেরকে ওই ভিডিওটা দেখাতে চাই।
এরা হাদির জন্য পারে তো জীবন দিয়ে ফেলায়। হাদির জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসে। এর প্রাইস হলো হাদির ভাইকে অ্যাম্বাসেডর বানাইয়া হাদির ভাইরে পাঠায় দিবে। শুনেন, এই লোকটার কথাটা, গালিটা আমি আপনাদের সামনে এই লোকটা, তারা বলবেন অভদ্র, এই লোকটা গালি দিছে। আপনারা গালি শুনেন আর আমি ভালোবাসা দেখি। আপনারা গালি শুনেন, আমি দেশপ্রেম দেখি। আপনারা ওখানে গালি শুনেন, আমি বিপ্লব দেখি। এই লোক যে মুহূর্তে জানবে হাদির ভাই হাই কমিশনার হইয়া লন্ডনে গেছে, হাদির বিচার নাই কইরা দিছে, এই লোক ঘুমাতে পারবে না। এই লোক নামাজে দাঁড়ালে চোখ ছেটে পানি বেরোবে। আমরা হেরে যাই সবাই, পাশার গেম, ওয়াকার ষড়যন্ত্র, ভারতীয় ষড়যন্ত্র, আমরা হেরে যাই। দর্শক শ্রোতা, আমি জানি না আমার কি বলা উচিত। ওকে, এবার অন্য একটা কথা নিয়ে, সাবজেক্ট নিয়ে আমি কথা বলছি। ডক্টর আসিফ নজরুল, উনি নাগরিক শোক সভায় খালেদা জিয়া সম্পর্কে একটা কথা বলছে। উনি বলছে বন্দি থাকাকালে খালেদা জিয়ার পক্ষে কথা বলার কেউ ছিল না। বন্দি থাকাকালে খালেদা জিয়ার পক্ষে কথা বলার কেউ ছিল না। কথাটা কি সত্যি? দর্শক শ্রোতা, আসিফ নজরুল নিজে কিন্তু খালেদা জিয়ার পক্ষে বহুবার কথা বলেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নিয়েও কথা বলেছে। এটা কিন্তু সত্যি কথা, অস্বীকার করার কোনো রাস্তা নাই। এই মুহূর্তে উনি বেইমানি করছে, ওই মুহূর্তে উনি সরাসরি বেইমানি করছে, ভণ্ডামি করছে। কিন্তু ওই সময় খালেদা জিয়া যখন হাজতে, তাকে নিয়ে উনি বহুবার কথা বলেছে, অস্বীকার করার নাই। কিন্তু কথা কারা বলে না, উনি হয়তো তাদেরকে উপলক্ষ করে বলেছে যারা কথা বলার ছিল, তারা বলে নাই। যেমন মির্জা ফাক বলে নাই, আব্দুল আউয়াল মিন্টু বলে নাই, আমির খসরু মাহমুদ চৌধুরী বলে নাই, সালাউদ্দিন বলে নাই, সামাওবায় বলে নাই, এরা বলে নাই। মোহাম্মদ সালাম বলে নাই, আমানুল্লাহ আমান বলে নাই, গয়েশ্বর রায় বলে নাই, কারণ এরা সবাই বেঈমানের গোষ্ঠী, তারা বলে নাই। কিন্তু এই কথাটা কেউ যে বলে নাই এটা সত্যি না। কেন সত্যি না? আমি এই কথাটাকে পার্সোনালি নিয়েছি, যেটা সত্যি না। আসিফ নজরুল দেশে বসে যেমন কথা বলেছে, আমেরিকার মাটিতে বসে আমি আমার মতো করে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে আমি আপনাদেরকে কথাটা বলি কি হয়েছিল ওখানে। স্টেট ডিপার্টমেন্টে আমি ওখানে গেলাম। ওখানে ওই আওয়ামী লীগের এক দালাল ছিল মুশফিক ফজল আনসারী। মুশফিক ফজল আনসারীকে এই কথাটা বহুবার বলা হয়েছিল যে তুমি এই প্রশ্নটা করো। ইংরেজি ঠিক এখানে কইতে পারে নাই, তাকে দিয়ে এই কথাটা বলানো যায় নাই। বেগম জিয়ার চিকিৎসার ব্যাপারে এই কথাটা তাকে বলানো যায় নাই। আমি কথা বললাম, আমি যখন এই প্রশ্নটা করি, ওই মাদারবোর্ড আমার 3 চেয়ার পরে বসা ছিল মুশফিক ফজল। ওখানে ম্যাথিউ মিলার আমার প্রশ্নটার জবাব না দিয়ে বলছে আই উইল অ্যানসার ইউ ব্যাক। আমি যখন এটা করেছি, আরাফাত এবং হাসিনা গণভবনে হাসাহাসি করছে, আর মানব জমিনের সম্পাদক ফকির রহমান চৌধুরী এই পোলায় ওইনে বসে কইছে জনৈক বাংলাদেশি, অথচ এই খানকির পোলা কিন্তু 3 দিন আগে আমার লগে কথা কইছে। কারণ তাহলে জনৈক বাংলাদেশি কেন কইছে জানেন? কারণ এই মতিউর রহমান চৌধুরী খানকির পোলা মুশফিক ফজল আনসারী আর হাসিনার লগে গোপনে গোপনে পিরিত বানাইতো, ইন্ডিয়ান এম্বাসিতে যাইয়া পয়সা নিত এই মতিউর রহমান চৌধুরী। আরে আপনারা এখন সুশীল বলেন, চেতনা বাস না চ্যাট বাস কথা বলে। এখন আসিফ নজরুল বলছে কেউ কথা বলে নাই। উনি যদি বলে আসিফ নজরুল
যে যাদের বলার কথা তারা বলে নাই, তাহলে উনি সত্য কথা বলেছে। কিন্তু কেউ বলে নাই, বলার ছিল না, এটা ঠিক না। যে যেখানে পেরেছে। আমি শুধু স্টেট ডিপার্টমেন্টে না, আমি পেন্টাগনে বলেছি, জাতিসংঘে বলেছি, সিনেটে বলেছি, কংগ্রেসে বলেছি, ওনার ব্যাপারে সব জায়গায় আমি বলেছি। অন্য কে কি বলে নাই সেটা তো সবাই জানে, কারণ ওনার দলে উনি একটা কথা আছে, দ্যাট পারসন ইন্ডিভিজুয়াল ইজ স্লিপিং উইথ হিজ এনিমি। বেগম জিয়া তো উনি বেডরুমে, ওনার বেডরুমে ছিল বেঈমান কতগুলো, ওনার বেডরুমে ঢুকায় রাখছিল খায়রুল কবির খোকনের বউ, মির্জা ফাকের আত্মীয় স্বজন, এবং আব্বাসের বউ, এবং শিমুল বিশ্বাস। এরা ওইখানে বৈশা বৈশা বেগম জিয়া যা করত তার প্রতিটা ইনফরমেশন হাসিনা এবং গণভবনকে দিত। However, এটা নিয়ে এত আমি আর বাড়াতে চাচ্ছি না। এরপরে অন্য আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাই। জায়জার দিনের সম্পাদক শফিক রেহমান, শফিক রেহমান ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত দিছে গতকালকের ওই নাগরিকদের, বেগম জিয়ার নাগরিক শোক সভায় বসে ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত দিছে। আমি এই বুড়া হাবড়ার কথা বলি। এই বুড়া হাবড়া, আমি আমার অফিস থেকে একদিন বেরোলাম, আমি দেখলাম যে বুড়া হাবড়া হাইটা যাইতেছে একা। না একা ছিল না, এখানকার ওই বিএনপি সিঙ্গারা খাওয়া পার্টির 2-4টা বালছল ছিল। একটার নাম বোধহয় ছিল মিজানুর রহমান মিল্টন, আর একটা ছিল সিজার না যেন কি, আর 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 কে কে ছিল আমার মনে নাই। আমি এই বুড়া হাবড়া শফিক রেহমানকে দেখেই আমি বুঝছি যে এই বান্দর এখানে কতগুলো পা চাটা রিক্সাওয়ালা খানকির পোলা আছে, সাংবাদিকতা করে, সাংবাদিকতার নাম করে, কোন জায়গার বেসমেন্টে গিয়া সিঙ্গারা খায়। এই সৌয়ার পুতহিনে যে চা সিঙ্গারা খাইবো, দেশে যায় কইব যে আমেরিকায় গিয়া বালছিরা আইছি। আমি কিন্তু শফিক রেহমানরে বলছিলাম, চোদনা বেটা, স্টেট ডিপার্টমেন্টে যাইয়া ওই মুখপাত্র না, সামনে কে আসবে তারা না, ভিতরে ঢুকে দেখ কোন জায়গায় অ্যাপয়েন্টমেন্ট আপনি পান কিনা কারো কাছে, তেলতুলা মাইরা। এবং আমি বলছিলাম কোন কাজে যদি আমি সাহায্য করতে পারি আমারে জানায়। 2 নম্বর বলছিলাম, দেশে যায়েন না, দেশে গেলে আপনি গোয়া মারা খাইবেন, হাসিনা আপনারে খাইয়া দিব। এখন নিউ ইয়র্কে কয়েকজন মানুষ আছে, এরা নিজেদেরকে দিনের বেলা বিএনপি বলে, এবং এরা আসলে বিএনপি জীবনেও করে নাই। কারণ একটা কথা আছে না, তারেক রহমান বিএনপি খুঁজে বাইর করে আওয়ামী লীগের মধ্যে, আর আওয়ামী লীগের খুঁজে বাইর করে যারা সরাসরি রয়ের দালাল, তাদেরকে তারেক রহমান খুঁজে খুঁজে বাইর করে। তখন এই বিএনপির নাম বেচা গিয়াস আহমেদ নামের আরেকটা তল্পি বাহক আছে, 10 পাস এক হরিবাস কাকে বলে, গিয়াস আহমেদ, দোহার না 2500 না বিক্রমপুর কোন জায়গায় জানি বাড়ি, 10 পাস, এইখানে এসে কইছে ঢাকা ইউনিভার্সিটি থেকে সে এমবিএ করছে। আপনারা একটু খবর নিয়ে দেখেন, গিয়াস আহমেদ নামের এই ভণ্ড হারামজাদা, আমি জানি সে 10 পাস করছে, আর ওইখানে এসে লোকজনরে কইছে ঢাকা ইউনিভার্সিটি থেকে সে এমবিএ করছে। এখন কথাটা হইতেছে, এই গিয়াস আহমেদ, মিজানুর রহমান মিল্টন ভুইয়া, জিল্লুর রহমান, এরা একত্র হইয়া সিজার নামে একটা ছেলেরে বেড বানাইলো। পরবর্তী সময়ে সিজার যখন অ্যারেস্ট হইল, তখন এই গিয়াস আহমেদ এবং মিজানুর রহমান মিল্টন ভুইয়া এরা গিয়া এফবিআই কে ইনফরমেশন দিয়ে আসছে তারেক রহমান নাকি বাংলা ভাইয়ের নেতা, জঙ্গি গোষ্ঠীর নেতা, এবং এই বাংলা ভাইয়ের জঙ্গি গোষ্ঠীর সাথে শফিক রেহমান আর আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান জড়িত। এই কথাগুলো আপনাদেরকে আমি বানিয়ে বলছি না। নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে আপনারা অ্যাটর্নি জেনারেল ভার্সেস সিজার এই কেসটা দেখেন। এই কেসের জাজ ছিল জাজ ভিনসেন্ট ব্রিসেটি। আমি ওই কেসের কাগজ আমার কাছে আছে। আমার কথাটাকে চ্যালেঞ্জ করে আপনারা কেউ যদি জানতে চান, আমি সরাসরি বলি, তারেক রহমান যে এবং বিএনপি আমেরিকার যে টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন, এর জন্য পুরোপুরি দায়ী গিয়াস আহমেদ, এর জন্য পুরোপুরি দায়ী মিজানুর রহমান মিল্টন ভুইয়া, এর জন্য পুরোপুরি দায়ী
যুক্ত রাষ্ট্রে কয়েকজন বিএনপি আলছল, তারা এখন কি করে জানেন? তারেক রহমান তাদেরকে বিএনপির কেন্দ্রীয় কমিটির মেম্বার বানাইছে। একটা কথা আমি বলি, আপনি যদি আজরাইলের দাওয়াত দিয়া বেডরুমে ঢুকান তো আজরাইল তো আপনার জান কবজ করবে না? বেগম জিয়া বিশ্বাস করছে কারে? শিমুল বিশ্বাসে, যে রয়ের দিনে রাইতে রয়ের লগে আড্ডা মারে। বেগম জিয়া বিশ্বাস করছে কারে? গোয়েশ্বর, গোয়েশ্বর কারে বিশ্বাস করছে? সাইরুল কবির খোকনের বউরে, আমানুল্লাহ আমান রে, আব্দুল্লাহ আউয়াল মিন্টু রে। এরা কি সব রয়ের দালাল? তারা বিএনপি রে খাইছে, বেগম জিয়া রে খাইছে, এখন তারেক রহমান রে খাইব। তাইলে তো জিয়ার বংশ শেষ। তাইলে এখন আপনি বলবেন কেন তারেক রহমানের বউ? তারেক রহমানের শ্বশুর রিয়ার আরবির আলমে খান রঙের একজন ছিল, সাথে লোক একত্রে ওত নিছে। দলের কথা শিখান আমারে। সাবজেক্টে একটা কথা আছে, আমার ভাই হাদির ভাই ওমর যদি হাই কমিশনারের চাকরি নেয় ভাইয়ের ডেড বডির উপর দিয়ে, তাহলে তারেক রহমান দেশদ্রোহিতা কইরা এগুলো করবে না কেন? আমি আপনাদেরকে নিরাশ করতেছি না, দিস ইজ ফ্যাক্ট। আপনারা বিচার করে দেখেন, what world are we living in? তারেক রহমানের পছন্দ জানেন কেমন পছন্দ? হাসিনা মোমেনরে বানাইছিল পররাষ্ট্রমন্ত্রী, তার কথাবার্তার নমুনা শুনেন না আপনারা? ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর কথাটা মনে আছে? আর তারেক রহমান এখন একজন নতুন মোমেন্ট পাইছে, আপনারা শুনলে আসবেন, নতুন মোমেন্ট। হাসিনা তারেক রহমান একজন নতুন মোমেন্ট পাইছে। এক সেকেন্ড আপনাদেরকে দেখাই নতুন মোমেন্টটাকে। দর্শক শ্রোতা, মোমেন্ট সব জায়গায় বেইজ্জতি হইতো। কেন বেইজ্জতি হইতো? তার কথাবার্তার ধরন, আচার আচরণ, এগুলো নিয়ে মানুষ এখনো হাসে। হাসিনার পররাষ্ট্রমন্ত্রী। আর তারেক রহমান এখন কি বানাইছে, ওটারে কি বলে, একজন নতুন মোমেন্ট খুঁজা পাইছে তারেক রহমান। এই নতুন যে মোমেন্ট খুঁজা পাইছে, লেখাপড়ায় ভণ্ড, নিজেরে ক্যামব্রিজের এডুকেটেড বানায়, অথচ ক্যামব্রিজে তার কোনো রেকর্ড নেই। অর্থাৎ আমি বললাম যে আমি অমুক জায়গা থেকে অমুক করছি, কিন্তু ওখানে কোনো রেকর্ড নেই। তারেক রহমান তারে নতুন মোমেন্ট, অর্থাৎ তারে নাকি পররাষ্ট্রমন্ত্রী বানাবে। এখন তারেক রহমান হয়তো বানাবেও, কারণ বলদ কি আর মানে আপনি কি এই সংসারে যদি বলদ না থাকে, বলদ কয়টা কিনা সংসারে ঢুকাইবেন? এখন তারেক রহমান একজন বলদ বাইর করছে, মোমেনের জায়গাটা যে নিবে। এখন এই মোমেন, হাসিনারা ছিল মোমেন, আর আমাদের তারেক রহমান নতুন মোমেন্ট বাইর করছে। দেখেন এই নতুন মোমেনের কাজ কারবার, হাসি, কথাবার্তা, চৌধুরীর মিনিমি হয়েছে এই হুমায়ুন। বেগম খালেদা জি এটা টের পাইছে। বেগম খালেদা জিয়া টের পাইয়া সে চাইছিল এই হুমায়ুন কবিরকে তারেক রহমানের পাশের থেকে সরাইতে। খালেদা জিয়া সর্বান্তকরণের চেষ্টা করছে এই চুমকির পোলারে তারেক রহমানের পাশের থেকে সরাইতে। তো যে তারেক রহমানের শ্বশুরা ছিল তারেক রহমানের শাশুড়ি তারেক রহমানের বউয়ের বড় বোন বিন্দু তারা কি ওইখানে সরাইতে দিবে? সরাইতে দেয় নাই। এই হুমায়ুন কবির বলছে খালেদা জিয়ার কোনো ক্ষমতা নাই আমারে সরানোর, চ্যালেঞ্জ করে বলছে এই হুমায়ুন কবির। তো শিক্ষাগত যোগ্যতা কোন রকম টাইনা মাইনা গ্রাজুয়েশন করছে, শুয়োরের বাচ্চা বলছে সে নাকি ক্যামব্রিজে মাস্টার্স করছে।
অথচ কোন রেকর্ড ক্যামব্রিজ অ্যাকনলেজ করছে। আমার না, লন্ডনে এক ভদ্র মহিলা আছে, ক্যামব্রিজে যোগাযোগ করছে, ওই ইমেইলের প্রত্যেকটা কপি আমার কাছে আছে। আরেকটা কথা, আমি যখন এইগুলো নিয়ে প্রশ্ন করি না, কোনো খানকির পন্থা আমার কাছে চ্যালেঞ্জ করে না, একটা কারণে, কারণ সত্যটা বেরিয়ে যাবে, সত্যটা একের পর এক আমি বলতে থাকবো। আপনারা দেখেন, আমার হাতে কিন্তু কোনো কাগজ নাই, সরাসরি আপনাদেরকে বলছি এই সত্যগুলো। আমি কোনো ভিডিও বানাই না রে ভাই, লাইনে বইলা দেই আপনাদেরকে, দিস ইজ ফ্যাক্ট। তারেক রহমান নতুন মোমেন্ট বাইর করছে। এখন আপনাদেরকে বলি, শফিক রেহমান ওই অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত করছে। আমি কথাটা বলছিলাম না, আমি সেই হারাই ফেলছি। সে ওইখানে বসে আর ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত করে। কেন করে এটা জানেন? শফিক রহমানের কিন্তু পুটকিতে ছাপ্পা মারা। কারণ কি? ফেডারেল কোর্টে শফিক রেহমান, মাহমুদুর রহমানের নাম ওই কেসে আসামি হিসাবে দেখানো ছিল। এখন শফিক রেহমান বাংলাদেশে গেছে লন্ডন থেকে, বাংলাদেশে যাইয়া ভূমিদস্যু খানকির পোলা শাহ আলম এর কাছ থেকে পয়সা নিয়ে আবার যায় দিন শুরু করছে। এখন শফিক রেহমান যদি কোরআন শরীফ মাথায় নিয়ে কয় আমি দেশপ্রেমিক, আমার এটা বোঝার আর কিছু বাকি আছে। শাহ আলমের কাছ থেকে পয়সা নিয়ে কোন লোক যদি কয় আমি ফেরেশতা, শাহ আলমের পয়সায় আমাদের নিউ ইয়র্কের হিরো আলম ইলিয়াস হোসেন চালাইছে না? ইলিয়াস হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট ছেড়ে দিয়ে তো শাহ আলমের উপকার হয়েছে। ইলিয়াসকে পয়সা দেওয়া লাগতো, বাংলা এডিশনের পয়সা দেওয়া লাগতো প্রত্যেক মাসে 15-20 লাখ টাকা, 25 লাখ টাকা, আরো বেশি দেওয়া লাগতো। তো শাহ আলমের রিটায়ার দেওয়া লাগতেছে না। তো শফিক রেহমান ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত দেয় বাংলাদেশে বৈশা খালেদা জিয়া নাগরিক শোক সভায়। আমি ভণ্ডামিরও একটা সীমা থাকে, এই ভণ্ডামির কোনো সীমা নাই। আপনি শফিক রহমানের সাথে দেখা হইলে আপনাদের কারো দর্শকবৃন্দ আরো এই শো দেখার পরে শফিক রহমানরে ফোন কইরা আবার রেফারেন্স দিয়া বইলেন, আমি বলছি যে তুমি একটা বুড়া, তুমি এখন মুখ পেলে সেটা করে দাও, তোমার ভ্যালু জিরো। বললেন যে তুমি মিয়া আমেরিকা যাই ডোনাল্ড ট্রাম্পের লগে, বিজনেসম্যান ডোনাল্ড ট্রাম্পের লগে দেখা করতে পারো না, তুমি বালের বাল ছিড়ো, নামদির ঘরের বান্দি কোন জায়গায় যাইয়া ডোনাল্ড ট্রাম্পের দাওয়াত দাও। কইেন যে মাদার বোর্ড, নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে যে ক্রিমিনাল কেস হয়েছিল, ওই ক্রিমিনাল কেসে তুমি তো আসামি আছিলা। আমি শফিক রেহমান, আপনি যদি আমার কথা শুনে থাকেন, আপনার প্রতি আমার শ্রদ্ধাবোধ আছে, আপনি ভালো লেখেন, আপনি ভালো সাংবাদিক। আপনি যদি এই বিষয় নিয়ে কখনো আমার সাথে কথা বলতে চান, আপনি কথা বলতে পারেন। আপনার আমার উপরে গোসা করার বদলে আপনি paysar.com ওখানে ঢুকে, paysar.gov ওখানে ঢুকে সাউদার্ন ডিস্ট্রিক্টে আপনার নাম খুঁজে বাইর করেন, আপনার নাম, মাহমুদুর রহমান সাহেবের নাম, এবং এই কেসটাকে রেফার করা হয়েছে বিএনপি কে। যখন আমেরিকা টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন করা হয়েছে, ডিক্লার করা হয়েছে, তখন এই কেসটাকে সাইড করা হয়েছে। আপনারা বোদ্ধা আছেন না কতগুলা চেটের বাল আব্দুল্লাহ, বিএনপির যে সব খানকির পোলারা, নামদির ঘরের বান্দিরা এসা মাঝে মাঝে আমারে গালি দিতে চান। যোগ্যতা আছে থাকলে দেখেন, বিএনপি কে যে টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন করা হয়েছে, ওই কেসে এই সাবজেক্টটায় ওই কেসটাকে সাইড করা হয়েছে। যারা লয়ার তাদের এটা বোঝা উচিত। এবার অন্য একটা বিষয়ে কথা বলে আজকের আলোচনাটা আমি শেষ করতে চাই। সে বিষয়টা হলো জামাতে ইসলামী 11 দল করতে গিয়েছে। 11 দল করতে গিয়ে ইসলামী আন্দোলন, তাদের প্যারেন্ট অর্গানাইজেশন হয়েছে চরমোনাই নামে ভণ্ড পীর, তাদের আকড়া। এই ভণ্ড পীরের আকড়ায় এরা জামাতের সাথে যখন আলাপ আলোচনায় প্রথম যায়, আমি এই আলোচনাটা পছন্দ করি না। পছন্দ না করার পিছনে একমাত্র কারণ ছিল, এরা আসলে বিশ্বস্ত না, এরা রিলায়েবল না, এরা সত্য বিশ্বাস করে না, এরা হচ্ছে মিথ্যায় ভরপুর, ভণ্ডামিতে ভরপুর।
চুরিতে ভরপুর, জাস্ট খানকির পোলা। এই চরমোনাইট চ্যাট, এরা বেঈমান। এরা শুধু একটা জিনিস বুঝে, টাকা পয়সা এবং ক্ষমতা, এবং লেখাপড়া